কথা আছে, যখন দেশে যুদ্ধ হয় তখন কি বলে, ব্যবসায়ীরা অর্থ দেয়, রাজনীতিবিদরা দেয় অস্ত্র, আর যারা গরিব দুঃখী মেহনতি মানুষ তারা তাদের সন্তানকে বিলিয়ে দেয় দেশের স্বার্থে, বুকের তাজা রক্ত দিয়ে দেশকে উদ্ধার করার জন্য। আর ওসমান হাদি ওই মাপেরে একজন দেশপ্রেমিক ছিলেন, যে তার বুকের রক্ত দিয়ে প্রমাণ করে গেছেন যে সে দলের জন্য না, নিজের স্বার্থের জন্য না, দেশের স্বার্থে লড়াই করেছে। আরও একটি বিষয় আমরা যেটা শুনতে পেয়েছি, যেরকম ওসমান হাদির প্রতি বা একটা হামলা আসতে পারে বা ওসমান হাদিকে নিয়ে মানুষের সমালোচনা করতেছে, এই বিষয়টা নিয়ে আপনার জানা মতে আমি জানতে চাচ্ছি। ওসমান হাদি নিজেও বারবার বলেছেন যে তার উপরে হামলা আসতে পারে। দেখুন, ওসমান হাদির উপরে যেই দিন গুলি চালানো হয়েছে তার আগের দিনে তার ইন্টারভিউতে সে বলেছিল যে আমার যদি কিছু হয়ে যায়, আমাকে যদি মেরেও ফেলে, তাইলে আমার সন্তানটাকে আপনারা দেখে রাখবেন, এবং আমাকে যারা হত্যা করবে তাদেরকে অন্তত পক্ষে ধরে এনে বিচারটুকু করেন, যেন এই তরুণ প্রজন্ম উজ্জীবিত হয়, এটা দেখে যে না, একজন হত্যাকারীর বিচার হয়েছে। আমরা দেখতে পেয়েছি বিগত আজকে অনেকদিন যাবৎ ওসমান হাদি ভাই গুলিবিদ্ধ হয়েছেন, তারপরে বাংলাদেশ ঢাকা মেডিকেল থেকে বিভিন্ন জায়গায় মেডিকেলে আপনার ভর্তি করা হয়েছে, তারপর হচ্ছে সিঙ্গাপুর পর্যন্ত নেওয়া হয়েছে, আর সিঙ্গাপুরে যাওয়ার পরে আমরা তার মৃত ঘোষণা শুনতে পাই। এবং সেই ক্ষেত্রে আজও পর্যন্ত বিগত প্রায় মনে হয় 4-5 দিন হয়ে গিয়েছে, কিন্তু এই 4-5 দিনের ভিতরে অন্তর্বর্তী সরকারের যে খুনিদেরকে ধরার কি একটা আক্ষেপ দেখেছেন আপনার রাস্তাতে? আমাদের বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রশাসনিক যদি শক্তি বলেন, এটা আমরা শুরু থেকে বলে আছি, সম্পূর্ণ দুর্বল। দেখেন, প্রশাসনিক যে কর্মকাণ্ড, এটা সব সময় প্রশ্নবিদ্ধ ছিল, এখনো প্রশ্নবিদ্ধ। নাহলে একজন অপরাধী খুনি কিভাবে এই দেশ থেকে পালিয়ে যায় কয়েক ঘন্টার ভিতরে? সেক্ষেত্রে আমরা আরেকটা বিষয় আপনাকে আমি বলতে চাচ্ছি ভাই, আমরা যতটুকু শুনেছি যখন ওসমান হাদি ভাইকে ঢাকা মেডিকেল আনা হয়েছিল, সেই ক্ষেত্রে তার ভাই নিজে বলেছে যে আমার ভাই আর বেঁচে নেই, আপনারা আমার ভাইকে কোনো অপারেশন বা কোনো স্টেপে আগাবেন না। সেই ক্ষেত্রে এই যে এই কয়টা দিন যাবৎ কি নিয়ে আগানো হয়েছিল? আসলে সম্পূর্ণ আমি যদি বলি, আমার জায়গা থেকে যদি বলি, এটা একটা রাজনৈতিক ফয়দা নেওয়ার জন্য, এর বাইরে কিছু না। ওসমান হাদিকে নিয়ে রাজনীতির বিভিন্ন মহল যে একটা ধূম্র জাল তৈরি করেছে, রাজনীতি একটা ফায়দা লুটার জন্য। ওসমান হাদি ছিল রাজনীতির একটা বলির পাটা হয়ে তার বুকের তাজা রক্ত দিয়ে সে শহীদ হয়ে গেছে। তারপর আমরা দেখতে পেয়েছি ওসমান হাদি ভাইয়ের নিজের মুখে যে সে বলেছেন যে আমি যদি মৃত্যুবরণ করি, আমি রাজপথে মৃত্যুবরণ করবো, আমি একজন রাজনীতিবিদ। আরও একটি বিষয় তিনি বলে গিয়েছেন, আমি মৃত্যু যাওয়ার সাথে সাথেই আমার খুনিজনকে গ্রেফতার করা হয় বা আমার খুনিদেরকে আলতার আইনে আনা হয়। তাহলে কারা ছিলেন এটার সাথে জড়িত, আর কেন এই অন্তর্বর্তী সরকার এটা নিয়ে উদ্যোগটা কি করেছে এখনো পর্যন্ত আপনাদের কাছে যদি জানতে পারতাম? হাদির এই ঘটনার সাথে কারা জড়িত ছিল বা কারা জড়িত, ইতিমধ্যে আপনারা মিডিয়ার মাধ্যমে এবং পত্রপত্রিকার মাধ্যমে জানতে পেরেছেন, এবং আইন শৃঙ্খলা বাহিনী বারবার বলছেন যে কে জড়িত, কারা জড়িত। আর হাদিরা হয় কি, যে তু গরিব ঘরের, হাদিদের হয়তো 1 সপ্তাহ 15 দিন 1 মাস আলোচনায় থাকবে, তারপরে কোনো না কোনো একটা ঘটনাতে চাপা পড়ে যাবে হাদিরা। আসলে হাদিরা এই দেশে আসেই, জন্ম নেয় দেশের স্বার্থে, জনগণের সাথে, দেশ রক্ষার স্বার্থে। হাদিদের এরকমই হয়, হাদিরা কখনো পিছপা হয় না। হাদি নিজেও জানতো যে তাকে হত্যা করা হবে, তার উপরে বারবার এই বাজে হুমকি আসতেছে, তারপরও সে কখনো পিছপা হয় নাই। হাদি একটা কথা বলতো যে আমি মরলে রাজপথে মরবো, বীরের বেশে মরবো, যতক্ষণ বেঁচে থাকবো বীরের বেশে বেঁচে থাকবো। হাদি তাই করেছেন, শেষ সময় পর্যন্ত হাদি বীরের বেশে ছিলেন। আরও একটি বিষয় যেটা আমার আপনার কাছে প্রশ্ন, যে প্রশ্নটাতে এখন যে বাংলাদেশের যে পরিস্থিতি, ঠিক আছে, এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন আমরা দেখেছি আরো 300 বা আসন আছে, এই 300 আসনের যে প্রার্থী তাদেরকে কি এই দেশের সরকার, যে অন্তর্বর্তী সরকার, তিনি কি সেফটি দিয়ে রাখতে পারবে? আপনারা আশাবাদী কি যে এই বাংলাদেশের এই সরকারের প্রতি? দেখেন, এই সরকারের প্রতি আশাবাদী বলতে গেলে, আমি একজন জুলাই যোদ্ধা হিসাবে সরকারের প্রতি আমাদের যতটুকু আশা ছিল তার কোনো প্রতিফলনে হয়নি। আর যে নির্বাচনের কথা বলছেন, নির্বাচনটা দিয়ে দিবে, এই নির্বাচন কমিশনার নির্বাচন দিয়ে দিবে। এখন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কি, এটা নিয়ে তাদের কোনো ভাবনা নাই। যদি ভাবনা থাকতো তাইলে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও একটু জোরদার করতো। তারা এটা না করে বিভিন্ন মিডিয়ার সামনে তারা বড় বড় কথা বলেন,
আপনি দেখেন যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে যখন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জিজ্ঞেস করা হয় উনি কথা বলেন পেঁয়াজ নিয়ে, ওনাকে যখন হাদির বিষয় নিয়ে কথা বলা হয় উনি কথা বলেন আলু নিয়ে, উনি বলেন যে আমি আলু নিয়ে কথা বলবো, আমি পেঁয়াজ নিয়ে কথা বলবো। একজন স্বরাষ্ট্র উপদেষ্টার সে যদি আলু পেঁয়াজ নিয়ে কথা বলে, এতেই আপনি বোঝা উচিত যে বাংলাদেশের আসলে রাজনীতির ধরন বা বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির ধরনটা কি হতে পারে। এই যে এখন বর্তমানে এই ওসমান হাদি ভাইয়ের বিষয়টা আমি আপনাকে বলছি, উনি একজন মহান বড় মাপের জুলাই যোদ্ধা ছিলেন। সেই ক্ষেত্রে আমাদের এই বাংলাদেশে এখনো অনেক জুলাই যোদ্ধা আছেন। যদি অন্তর্বর্তী সরকার সেটাকে জোরদার করে, ঠিক আছে, আপনারা দেখতে পেয়েছেন অন্তর্বর্তী সরকারের সরকারি কোনো কর্মকর্তার কোনো তৎপরতা আমরা দেখতে পাইনি। আর বিষয় হচ্ছে হলো কি, আপনি দেখেন একটা বিষয়, আপনারা দেখেছেন কিছুদিন আগে আমাদের মোহাম্মদপুর পুরান থানা রোডে একটি ডাবল মার্ডার করেছেন একটা কাজের মেয়ে, ওনাকে 24 ঘন্টার ভিতরে আলতায় নিয়ে আসা হয়েছে। কিন্তু আপনি দেখেন আমাদের এই জুলাই যুদ্ধ ওসমান হাদির ভাইয়ের মতো লোককে এখনো পর্যন্ত যারা খুন করেছেন তারা ভারতের আশ্রয় নিয়ে বেঁচে আছেন। তাহলে আমাদের এই দেশের সরকার সেটা নিয়ে কি গবেষণা বা কি মন্তব্য করলেন? দেখেন আমাদের রাজনীতির প্রেক্ষাপটে ওই যে গৃহকর্মী উনি তো কোনো রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় ছিলেন না, এই কারণে ওনাকে ধরা খুবই সহজ হয়েছে। আর আপনারা যেই দাউদ বা আমরা যাকে ফয়সাল নামে চিনি, ও তো একটা রাজনৈতিক দলের আশ্রয় প্রশ্রয়ে আছেন এবং সেলটা দিচ্ছেন, এই কারণেই। আর প্রতিটা স্টেপ বাই স্টেপ দেখুন, সে যখন ঘটনা ঘটিয়েছে ওইখান থেকে শুরু করে সে মাইক্রোবাস, মোটরসাইকেল, যেখানে যার প্রয়োজনীয় তা আগের থেকে রেডি করা ছিল। তো আর এখানে আমি আরেকটা জিনিস বলবো, যেহেতু ওসমান হাদি ভাই সব সময় আপনার ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে কথাবার্তা বলতেন, তো সেখানে ভারত ওনার হত্যাকারীকে সাপোর্ট করবেন, এটাই স্বাভাবিক, কারণ ভারত তো কখনো বাংলাদেশের ভালো চায় না। আরও একটি বিষয়, এই যে আপনার কাছে যেটা আমার একান্ত প্রশ্ন, যে এখন ধরতে গেলে আপনার দুজন জুলাই যোদ্ধা চলে গিয়েছেন। একজন আমরা আগামীকালকে শুনতে পেয়েছি যে এনসিবির একজন নেতৃবৃন্দু, ওনাকে ওনার বাসায় গলা ঝুলন্ত অবস্থায় বাসায় পাওয়া গিয়েছে। আরও একজন জানান ওসমান হাদি ভাইকে প্রকাশ্যে গুলি করে মারা হয়েছে। সেই ক্ষেত্রে প্রজন্মে কি আমাদের আর কোনো এরকম ওসমান হাদি বা এরকম জুলাই যুদ্ধ আসবে কিনা? যদি এই দেশকে যেরকম কোনো একটা রাজ শাসন করতে চায়, তখন আপনার কি মনে হয় এরকম কি ওসমান হাদি তৈরি হবে? দেখেন ওসমান হাদি যোগে যোগে তৈরি হবে, কিন্তু আমরা যে ওসমান হাদিকে হারিয়ে ফেলছি এই ওসমান হাদি আর তৈরি হবে না। হয়তো তার রিপ্লেসমেন্ট আমরা পাবো, কিন্তু এই ওসমান হাদিকে পাবো না, যার কণ্ঠে জোর ছিল, যার ভিতরে সততা আদর্শ ছিল, যার ভিতরে দেশপ্রেম ছিল। আর আপনি দুইজন জুলাই যোদ্ধার কথা বলছেন, আমি এখানে একটু কারেকশন করে নেই, দুইজন জুলাই যোদ্ধা না, এর আগেও জুলাই যোদ্ধা হত্যা হয়েছিল। সর্বপ্রথম আমি যদি বলি, উত্তরাতে শাপিন হত্যা হয়েছিল, তাকে যেই বাজে ঝুলানো হয়েছে, তাকে মেরে ঝুলানো হয়েছে পরিকল্পিতভাবে, তার হাঁটু খাটের সাথে লাগা ছিল। তো একটা লোকের যখন হাঁটু খাটের সাথে লাগানো থাকে সেই লোক কোনোদিন মরে না। এক, দ্বিতীয়ত আপনারা ছাত্রদল এক কর্মী মোহাম্মদপুরে সাব্বিরকে মারা হয়েছে, একে কায়দায় তাকে ফাঁস লাগানো হয়েছে, তারও সেম। এরপরে আপনি এনসিবির যে নেত্রীর কথা বললেন, ওনাকেও ফাঁস। পরপর তিনজন জুলাই যোদ্ধা যাদেরকে মারা হয়েছে, তিনজনের গলায় ফাঁস। এটা সুপরিকল্পিতভাবে এই দেশে পেশিবাদের আধিপত্য বিস্তার করার জন্য এখনো এই পেশিবাদ এটা চালিয়ে যাচ্ছে, এখন চালাবে। আরও একটি বিষয় যেটা আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম, এখন বর্তমানে যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে বাদবাকি যারা সমন্বয়ক আছেন, বাদবাকি যারা জুলাই যুদ্ধ আছেন, বাদবাকি যারা এই দেশের জন্য বুক পেতে দিয়েছেন রক্ত দেওয়ার জন্য, তাদের জন্য কি সেফটি এই দেশের সরকার এখনো পর্যন্ত কোনো মোতায়েন করা হয়েছে কিনা? একেবারেই না। যদি করে থাকে, আপনারা দেখেন নেক্সট টার্গেট হাসনাত আব্দুল্লাহ এবং সারজিদকে বলা হয়, কিন্তু তাদেরকে কি সেফটি দিয়েছে এই প্রশাসন? কিছুই দেয়নি। আমি আরও একটা বিষয় যেটা জানতে চেয়েছিলাম আপনাদের কাছে, যেরকম আমি অনলাইনে মাঝে মাঝে অনেক ভিডিও পাই যে নেক্সট টার্গেট হাসনাত আব্দুল্লাহ ভাই, তারপর হচ্ছে হলো গিয়া যে আরও অনেকেই টার্গেটে আছে। এখন তাদের এই টার্গেটটা নিয়ে যদি আমরা দেখতে পাই যে যুগে যুগে তাদের প্রতি এমন হামলা আসে বা তাদের এরকম রাজপথে মৃত্যু ঘটে, তাজা মৃত্যু, সেই মৃত্যুর প্রেক্ষাপটে তো পুনরায় কোনো এক সময় এই দেশকে যদি কারা কায়েম করতে চায়, তখন তো এরকম আমরা পাবো না এরকম জুলাই যুদ্ধ। আপনার কি মনে হয়? দেখেন, দেশপ্রেমিক যুগে যুগে তৈরি হবে। হাসনাত আব্দুল্লাহ বলেন, সারজিদ বলেন, আর ওসমান হাদি বলেন, এরা সব সময় তৈরি হবে দেশের স্বার্থে এবং নিজেদের স্বার্থে। কারণ
হাদিরা কখনো টাকার কাছে বিক্রি হয় না, যেটার জ্বলন্ত প্রমাণ ওসমান হাদি। আমি আরও একটি সাক্ষাৎকার নিয়েছিলাম, যেরকম হাদি ভাইয়ের একজন কাছের লোকের কাছে। আমি ওনাকে প্রশ্ন করেছিলাম যে ভাই, আপনারা হাদি ভাইয়ের সাথে ঘোরাফেরা করেন রাজপথে, তার কোনো দল নেই, তার কোনো ইয়ে নেই, সে তো পারতো এনসিবির সাথে মিশে বা কোনো একটা দলের সাথে, রাজনৈতিক দলের সাথে মিশে সে তার লাইফটাকে সুন্দরভাবে সেটেল করে নিতে পারতো কিনা? তাহলে সে একাকিন্তভাবে 8 আসনকে কেন তার এত মাথায় 8 আসনটা নিয়ে? আমি আগেই বলেছিলাম, হাদিরা কোনো দলের স্বার্থে বা নিজের স্বার্থে রাজপথে আসে না, তারা দেশের স্বার্থে আসে। হাদি পারত, হাদির জায়গায় অন্যরা বিভিন্ন দল, বিভিন্ন সংগঠন করেছে, কিন্তু হাদি রাজপথে সেই জুলাই আন্দোলন থেকে শুরু করে এখন পর্যন্ত রাজপথে আছে, কোনো দলের সাথে যায় নাই, কারণ তার ভিতরে সত্যিকারের দেশপ্রেম ছিল। এটাই হাদি। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের এই মঞ্চে আসার জন্য। প্রিয় বিশ্ববাসী, আজ আমরা কথা বললাম 24শে জুলাই এক রাজপথের মহান আন্দোলনকারীর সাথে, যিনি আমাদের সে হাদি ভাই, যে হাদি ভাই আজ এই বাংলাদেশে নেই, তিনি নাসিরার দেশে চলে গিয়েছেন। সে হাদি ভাইয়ের সাথে একসাথে রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করে গিয়েছে। তার বক্তব্যে আমরা ইতিপূর্বে শুনতে পেলাম যে এই দেশের অন্তর্বর্তী সরকার, এদেশের যারা দায়িত্বমান আছেন, তারা এখনো পর্যন্ত কোনো ভ্রুক্ষেপ নিচ্ছে না। যারা হাদি ভাইকে খুন করেছে, যারা হাদি ভাইয়ের এই খুনের সাথে জড়িত আছে, এখনো পর্যন্ত কাউকে আইনের আওতায় আনতে পারেনি। পরবর্তী স্টেপে আমরা আপনাদের সাথে বাদবাকি কথা তুলে ধরবো। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।